রেচনের ফার্স্ট পার্টটা দেখা হয়ে গেছে তো? তো রেচনের ফার্স্ট পার্ট যদি দেখা হয়ে গেছে তাহলে আজকে তোমরা দেখবে রেচনের সেকেন্ড পার্ট, এবং ফার্স্ট পার্টের থেকে আরও বেশি ইন্টারেস্টিং করতে চলেছি আমরা সেকেন্ড পার্ট। এখানে আমরা যেমন রেচনের ফার্স্ট পার্টে আমরা টাইপস অফ রেচন পদার্থ এবং কি কি অ্যানিমালস কী ধরনের রেচন পদার্থ তৈরি করে, ঠিক আছে, বা কাকে কি বলে সেই বেসিক ইনফরমেশন যেরকম পেয়েছি, এইবারে যে ইনফরমেশনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা রেচন অঙ্গ সম্পর্কে জানবো, এবং যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জায়গা ক্লাস 11-এর স্টুডেন্ট, ক্লাস 9-এর স্টুডেন্ট এবং এএনএম জিএনএম বিএসসি নার্সিং এবং নিট এই সমস্ত স্টুডেন্টরা এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এবং বায়োলজি পড়ছো তারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে, এবং দারুণ ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করেছি উইথ কনসেপ্ট। ঠিক আছে, চলো দেখতে থাকো। বেশ, চলো তাহলে শুরু করা যায়। দেখো, আমরা আগের দিন রেচন যেটুকু পড়েছি সেটাতে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসার চান্স আছে সেখানে, বাট আজকে যেটা পড়বো সেখানেও কিন্তু প্রচুর প্রশ্ন আসার চান্স আছে, বিশেষ করে যারা বড় প্রশ্ন লিখবে, ক্লাস 11-এর স্টুডেন্টদের বলছি, 9-এর স্টুডেন্টদের বলছি, বড় প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন এই সব কিন্তু উইথ ডায়াগ্রাম এখান থেকে আসার চান্স আছে। এমসিকিউর জন্য নিট, এনএমজিএনএম এবং জেনপাস ইউজি স্টুডেন্ট দিকে বলছি, এখানে কিন্তু ভালো ভালো কিছু প্রশ্ন মেন জায়গা থেকে তুলে ধরা হবে, আমি সেটা দেখিয়ে দেবো। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা বেসিক্যালি হচ্ছে রেচন অঙ্গ। তাহলে রেচন কোন অঙ্গের সাহায্যে হচ্ছে, বিশেষ করে হিউম্যানদের ক্ষেত্রে সেইটা আমরা একটু দেখে নেব। এক্সক্রিটরি সিস্টেম অফ হিউম্যান। দেখো, রেচনে সহায়কারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে যেমন রেচনতন্ত্র বলে, অ্যাট দ্য সেম টাইম সেই রেচনতন্ত্রের আন্ডারে যতগুলি অঙ্গ রয়েছে প্রত্যেকটা অঙ্গকে আমরা রেচন অঙ্গ বলবো, এবং এই প্রত্যেকটি অঙ্গের মধ্যে মেন হচ্ছে আমাদের কিন্তু বৃক্ক। বৃক্ক যাকে আমরা কিডনি, ইংরেজিতে কিডনি বলে চিনি। তাহলে এই কিডনি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এবং পুরো সিস্টেমটা কিডনি কি একা থাকে না কারো সাথে থাকে সেই সমস্ত কিছু জানতে হবে। তাহলে আমাদের শরীরের মধ্যে এক জোড়া কিডনি থাকে, ঠিক আছে, ওয়ান সেট অফ কিডনি, এই এক জোড়া কিডনি থাকে। সেই এক জোড়া কিডনি কার সাথে থাকে না, তার সাথে মহাধমনী থাকে, মহাশিরা, মহাধমনী এবং মহাশিরা থাকে, তার সাথে গোবিনী থাকে, ঠিক আছে, রেনাল শিরা থাকে, মূত্রাশয় থাকে এবং শেষে মূত্রনালী থাকে। তাহলে এক জোড়া গোবিনী, একটি মূত্রাশয়, একটি মূত্রনালী, এইসব নিয়ে কিন্তু আমাদের রেচন অঙ্গ কিডনি কিন্তু অবস্থিত। এবং এখানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা সবার জন্য বলছি, সবার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হচ্ছে অবস্থান। আমাদের কিডনির অবস্থান কোথায়? সবাই মনে রাখবে, এটা এমসিকিউতে প্রচুর আসতে পারে। আমাদের কিডনির যে অবস্থান সেটা হচ্ছে আমাদের শরীরের, ঠিক আছে, মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে। কোথায় না, পেরিটোনিয়াম পর্দার নিচে। পেরিটোনিয়াম পর্দার নিচে আমাদের কিডনি অবস্থিত, এবং একদম স্পেসিফিক যদি বলতে যায় তাহলে সেটা হবে বৃক্কের ঊর্ধ্বপ্রান্ত দ্বাদশ ষোড়াশিক, মানে T12, দ্বাদশ ষোড়াশিকের নিচে, এবং নিম্ন প্রান্ত তৃতীয় লাম্বার L3, তৃতীয় লাম্বার কশেরুকার ওপরে অবস্থিত। এইটা খুব ইম্পর্ট্যান্ট, প্লিজ এটা মনে রাখবে সবাই, ঠিক আছে। ফলে এইটা হচ্ছে আমাদের বৃক্কর অবস্থান, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইবারে আমি একটু তোমাদের অন্য ভিউ দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এইটা একটা ওয়েবসাইট থেকে আমরা দেখছি, ঠিক আছে, সেইখানে আমরা 3D ভিউ দেখব। দেখো, আমাদের দুটো কিডনি, ঠিক আছে, এখানে আমাদের দুটো কিডনি রয়েছে, এবং আমরা শুরুতেই কিন্তু বলেছি, বা হয়তো মানে এই ইনফরমেশনটাও মনে রাখবে, আমাদের দুটো কিডনি কিন্তু সেম থাকে না, ঠিক আছে। একটা কিডনি একটু, রাইট কিডনি যেটা থাকে, এই যে রাইট কিডনি, ঠিক আছে, এই রাইট কিডনি একটু বড় হয় লেফট কিডনির তুলনায়, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। তাহলে এইটা একটা 3D স্ট্রাকচার। এখানে আমাদের যে মহাধমনী এবং মহাশিরা দুটোই রয়েছে, ঠিক আছে, মহাধমনী রয়েছে অ্যাওটা, আর মহাশিরাও রয়েছে। তার সাথে যদি আমরা একটু ব্যাকে দেখি তাহলে কিন্তু আমাদের কশেরুকা এবং L3 এবং T12 আমরা দেখতে পাবো, এই যে, ঠিক আছে।
তো কাটসি জানাই এই ওয়েবসাইটকে, যেখান থেকে আমরা এইটা দেখতে পাচ্ছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে একটা বৃক্কের অবস্থান প্রথমেই আলোচনা করেছি দ্বাদশ ষোড়শিক কশেরুকা থেকে একটু নিচে এবং লাম্বার কশেরুকা থেকে একটু ওপরে, ঠিক আছে। আচ্ছা, কিডনির মধ্যে যে রং সাধারণত কালচে বাদামি রঙের হয়ে থাকে, শিমবিচের মতো দেখতে হয়, দৈর্ঘ্য 11 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং ওয়েট 3 সেন্টিমিটার হয়ে থাকে। এই কিডনির মাঝখানে যে একটা বাঁকানো পাড়া অংশ থাকে এইটাকে হাইলাম বলা হয়। এইবারে একটা কিডনির ওজন কীরকম হতে পারে না, দেখো একটা প্রাপ্তবয়স্ক যদি মেল হয় সেখানে 150 গ্রাম, আর যদি এটা ফিমেল হয় তাহলে 135 গ্রাম কিডনির ওজন হয়ে থাকে। একটা কিডনিকে যদি মাঝ বরাবর আমরা কাটি তাহলে কিডনিটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কেমন না, এই ওপরের দিকটাকে একটা ভাগ আর ভেতরের দিকটাকে একটা ভাগ, মানে এই আউটার সাইডকে কর্টেক্স বলা হয় আর ভেতরের দিকটাকে বলা হয় মেডুলা। বাইরের দিকটাকে কর্টেক্স, ভেতরের দিকটাকে মেডুলা। মনে রাখবে কিডনির ক্ষেত্রে কিন্তু এই দুটো অংশেরই বেশ ভূমিকা রয়েছে। কর্টেক্স অঞ্চলে বেশ কয়েকটা 10 থেকে 15টা রেনাল পিরামিড থাকে। এই পিরামিডের মতো এই ত্রিভুজাকৃতির যে জিনিসগুলো থাকে সেগুলোকে রেনাল পিরামিড বলা হয়। অর্থাৎ কর্টেক্স এবং মেডুলা অঞ্চল মেরিয়ে কিন্তু বেশিরভাগ অঞ্চলটা মেডুলা অঞ্চলে থাকে। কে থাকে না, রেনাল পিরামিড থাকে। মনে রাখবে রেনাল পিরামিডের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমরা পরে পড়বো যে রেনাল পিরামিডের মধ্যেই যে আমাদের রেচনের একক নেফ্রন কিন্তু থাকে। এই প্রত্যেকটা পিরামিড, ঠিক আছে, দুটো পিরামিডের প্রত্যেকটা পিরামিডে এই একটা পিরামিডের যে মাঝখানের অঞ্চলটা এইটাকে বলা হয় রেনাল কলাম। কি বলা হয়? রেনাল কলাম, ঠিক আছে। বা এটাকে অনেক সময় কলামস অফ বার্টিনিও বলা হয়। এটাকে অনেক সময় কি বলা হয়? কলামস অফ বার্টিনিও বলা হয়। প্রত্যেকটা বৃক্ক বা কিডনিতে প্রায় 10 লক্ষ নেফ্রন নিয়ে গঠিত। নেফ্রন হলো বৃক্কের গঠনগত ও কার্যগত একক। আশা করছি দেখতে পাচ্ছ আমরা আবারও সেই ওয়েবসাইটে চলে গেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইরের দিকে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু কিডনির বাইরে কর্টেক্স অঞ্চল, ঠিক আছে। দেখো লেখা আছে রেনাল কর্টেক্স, ঠিক আছে, রেনাল কর্টেক্স। তার ভেতরের অংশটা হচ্ছে রেনাল মেডুলা, ঠিক আছে। এই মেডুলা অঞ্চলে রয়েছে কি পিরামিড, দেখতে পাচ্ছ এই এক একটা হচ্ছে পিরামিড, এই যে রেনাল পিরামিড, ঠিক আছে। এই রেনাল পিরামিডের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে দুটো রেনাল পিরামিডের মাঝখানের অংশটাও দেখতে পাচ্ছ আশা করছি, ঠিক আছে। এবং এইখান থেকে কিন্তু আমরা কিডনির স্ট্রাকচারটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এইবারে দেখো এখান থেকে একটা এই স্ট্রাকচার বেরিয়ে যাচ্ছে একটা নলের মতো, এইটা হচ্ছে আমাদের ইউরেটার, যেটা এই ইউরেটারই হচ্ছে আমাদের গোবিনী আসল, ঠিক আছে। ইউরেটার হচ্ছে আমাদের গোবিনী। এইবারে চলো আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে গোবিনী সম্পর্কে ডিটেলসে। তাহলে গোবিনীর কাজ হচ্ছে যে কিডনি থেকে বেরিয়ে সে পৌঁছে যাবে আমাদের মূত্রাশয়ের মধ্যে, ঠিক আছে। এইটা হচ্ছে মূত্রাশয়, গোবিনী থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে দুদিক থেকে দুটো গোবিনী বেরোয়, হ্যাঁ, দুটো ইউরেটার বেরোয়, তাহলে আমাদের কাছে মোট দুটো গোবিনী রয়েছে। তার কাজ হচ্ছে এই যে নেফ্রনের মধ্যে যে ইউরিনটা তৈরি হয় সেইটাকে কন্টেন করে মূত্রাশয় অবধি নিয়ে আসাই হচ্ছে তার কাজ। বৃক্কে উৎপন্ন মূত্র গোবিনীর মাধ্যমে বাহিত হয়ে মূত্রাশয়ে আসে। একটা গোবিনীর লেন্থ হয় 25 থেকে 30 সেন্টিমিটার। বৃক্কের হাইলাম অঞ্চল থেকে উৎপন্ন হয়ে মূত্রাশয়ে পৌঁছানোই হচ্ছে তার কাজ। এবারে যে বাকি রইল সেটা হচ্ছে মূত্রাশয়, ঠিক আছে। তাহলে এইখানে আমরা মূত্রাশয়কে ভালোভাবে দেখতে পাবো, ঠিক আছে। এই জায়গাটা দেখো, এই যে এই অঞ্চলটা হচ্ছে মূত্রাশয়, ঠিক আছে। এই যে স্ট্রাকচারটা হচ্ছে মূত্রাশয়, ঠিক আছে। এখানে কিডনি থেকে গোবিনীর সাহায্যে মূত্র চলে আসে কোথায়? এই জায়গায়, ঠিক আছে। তাহলে ইউরেটার এইখানে এসে এই দুটো ইউরেটার তোমরা দেখতে পাচ্ছ, এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, এই দুটো ইউরেটার যুক্ত হয় এবং
সে কি করে, সেই ইউরিনটাকে এখানে স্টোর করে। সেই ইউরেটার, ঠিক আছে, ইউরেটার দুদিক থেকে এসে ইউরিনটাকে এখানে স্টোর করে। ইউরিন কিছুক্ষণ স্টোর হওয়ার পর এখানে না ডেট্রুসার পেশি থাকে, ঠিক আছে, ডেট্রুসার পেশি আর একটা থাকে ট্রাইগোন। এই ট্রাইগোন আর ডেট্রুসার পেশির সাহায্যে যখন ইউরিন ফুল হয়ে যায় এখানে, তখন কিন্তু ইউরিনটা রিলিজ হয়, ঠিক আছে। কোথায় অবস্থান করে তাহলে মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার? শনিগহ্বরে অবস্থিত পেশিময় থলি বিশেষ হচ্ছে, এবং এইটা অবস্থান করছে শনিগহ্বরের মধ্যে। ডেট্রুসার পেশি দ্বারা প্রাচীর গঠিত মূত্রনালীর সংযোগস্থলে ত্রিকোণাকার অংশ, এইটাকে ট্রাইগোন বলা হয়। এই স্ট্রাকচারটাকে ট্রাইগোন বলা হয়, ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে ট্রাইগোন বলা হয়। এবং এইখানে দুটো মেন পেশি থাকে, স্প্রিংটার পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক, একটা হচ্ছে ঐচ্ছিক। এইটা কিন্তু প্রশ্নে আসবে, ঠিক আছে, এমসিকিউর জন্য যারা দেখছো তারা কিন্তু এটা মনে রাখবে। অন্তঃস্ফিংটার এবং বহিঃ স্ফিংটার, ঠিক আছে। স্ফিংটার যখন পেশি, এইটা যেটা ঐচ্ছিক, ঠিক আছে, সেইটা কন্ট্রোল, একটা নিজে কন্ট্রোল হয়, একটা আমাদের দ্বারা কন্ট্রোল হয়, ঠিক আছে। আমাদের দ্বারা যেটা কন্ট্রোল হয়, তখন ইউরিনকে যখন সিগন্যালিং যায় যে ইউরিন ক্রিয়েট হয়ে গেছে এনাফ, তখন কিন্তু সেই পেশির সাহায্যে আমরা কিন্তু ইউরিনটাকে শরীর থেকে বের করে দিতে পারি, ঠিক আছে। এইবারে তাহলে ইউরেথ্রার মূত্রনালীর ক্ষেত্রে কি হচ্ছে, তার থ্রু দিয়ে এখানে ইউরিন কিন্তু বেরিয়ে যাচ্ছে। মেলদের ক্ষেত্রে শিন্য বা পেনিসের সাহায্যে কিন্তু ইউরিন বেরিয়ে যায়, আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ভ্যাজাইনার সাহায্যে বেরিয়ে যায়। মূত্রাশয় থেকে উৎপন্ন হয়ে মূত্রছিদ্রের মাধ্যমে দেহের বাইরে কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে। পুরুষদের জনননালী আলাদা, ফিমেলদের কিন্তু আলাদা সেই ক্ষেত্রে। তাহলে পুরুষ ও স্ত্রীলোকের মূত্রনালীর প্রভেদ হচ্ছে পুরুষদের অপেক্ষাকৃত লম্বা 20 সেন্টিমিটার আর ফিমেলদের 8 সেন্টিমিটার। 3টি অংশ আছে পুরুষদের ক্ষেত্রে, প্রোস্থেটিক, মেমব্রেনাস আর পিনিয়াল। ফিমেলদের ক্ষেত্রে এরকম কিছু নেই। এই যে দেখতে পাচ্ছ আমাদের বইয়ের ছবি রয়েছে এখানে, ঠিক আছে। এইবার আমরা একটু দেখব যে এক নজরে রেচন প্রক্রিয়ার মধ্যে একটু দেখে নিই যে রক্ত থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া, মূত্র পরিবহন করা, মূত্রের সাময়িক জমা রাখা, দেহ থেকে নির্গমন করা মূত্রনালী, এদের কাজ, ঠিক আছে। এইবারে আরেকটু দেখব যে আমাদের কিডনির মেন কাজ কি, ঠিক আছে। কিডনির মেন কাজ কি না, দেখো মেন কাজ হচ্ছে জলসাম্য বা অসম রেগুলেশন, ঠিক আছে। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সারা শরীরে যেখানেই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আছে সেইগুলোকে কালেক্ট করাই হচ্ছে এটার কাজ। যেমন বৃক্ক থেকে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড এর মতো বর্জ্য পদার্থ ছেঁকে দেহকে দূরীভূত করে। পিএইচ, রক্তে পিএইচের পরিমাণ 7.8 রাখাও এটা কিন্তু বৃক্করই কাজ, ঠিক আছে। এছাড়াও আরও অনেক কাজ রয়েছে, যেমন লবণের সাম্যতা, আচ্ছা, অন্যান্য পদার্থের অপসারণ, ঠিক আছে, রিমুভাল অফ আদার সাবস্টেন্স। এছাড়া বৃক্ক আর কি কাজ করে না, বৃক্ক সাধারণত কয়েক প্রকার, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড এইসবও কিন্তু উৎপন্ন করে এবং শরীর থেকে বের করে দেয়। আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা, যেখানে এমসিকিউ প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে, এমসিকিউর জন্য আমি তোমাদিকে এইটা বলছি যে বৃক্কর মধ্যে রেনিন নামক এক ধরনের উৎসেচক ক্ষরণ হয়, ঠিক আছে। উৎসেচক যাকে আমরা এনজাইমও বলি, এই উৎসেচক বা এনজাইম ক্ষরণ হয়। এই উৎসেচকের কাজ হচ্ছে অনেকটা হরমোনের মতো। রেনিন কি করে, এনজিওটেনসিনোজেনকে যকৃতে, ঠিক আছে, এই এনজিওটেনসিনোজেন যকৃতে উৎপন্ন হয়, একে এনজিওটেনসিন 1কে সে রূপান্তরিত করে, ঠিক আছে। কি করে না, এনজিওটেনসিনোজেনকে এনজিনো 1-এ রূপান্তরিত করে। সিম্পলি মনে রাখবে এখানে রেনিন তৈরি হয় কিডনিতে। এটা কিন্তু এএনএম জিএনএম পরীক্ষাতেও এসেছিল এবং অনেক পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যে কোন উৎসেচক কিডনিতে তৈরি হয় না, রেনিন তৈরি হয়, ঠিক আছে। এবং রেনিন উৎসেচক কিডনিতে তৈরি হয় এবং তার বিশেষ কাজ আছে, ঠিক আছে। কি করে না, এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1-এ পরিণত করে, পরে সেটা 2-তে পরিণত হয় এবং পরে সোডিয়ামকে কি করে, সোডিয়ামকে পুনর্বিশোষণ, ঠিক আছে, হতে সাহায্য করে।
তো আজকের ভিডিওতে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কিডনি এবং আদার্স যে রেচনের জন্য যে অর্গানগুলো রয়েছে সেইটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে চলে আসছে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, এবং এই সিরিজের নেক্সট পার্ট নিয়ে আসতে চলেছি। ততক্ষণ অবধি পড়াশোনা করতে থাকো।